হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ক্লাস 11, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার আগে এর ব্যাকগ্রাউন্ডটার সম্বন্ধে আমাদের জানতে হবে আগে, যে এটা কেন হয়, কিভাবে হয়, কি পারপাস, সবকিছু। প্রথম হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যে বিষয়টা, সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লসের মতো, কিন্তু সেখানে প্রফিট হলে প্রফিট লেখা যাবে না, লিখতে হবে সারপ্লাস। যেমন তোমার ফাইনাল অ্যাকাউন্টের প্রফিট অ্যান্ড লসে কি করতে, টু নেট প্রফিট তো, বা টু ক্যাপিটাল ট্রান্সফার টু নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানেও সেটাই হবে, ক্যাপিটালটা এই প্রফিটটা ট্রান্সফার হবে ক্যাপিটালে, কিন্তু সেখানে ক্যাপিটাল ফান্ড কথাটা ইউজ করতে হবে ব্যালেন্স শিটে। আর এখানে লিখতে হবে হচ্ছে নেট প্রফিট কথাটা লেখা যাবে না, লিখতে হবে সারপ্লাস। আর যদি নেট লস হয় মানে বাই দিকে, তাহলে লিখতে হবে হচ্ছে ডেফিসিট। ডেফিসিট। এবার এটা কেন? এটার কারণ হচ্ছে এই ইনকাম এক্সপেন্ডিচার বিষয়টা সেটা করা হয় সেবা প্রদানকারী সংস্থার জন্য, আর প্রফিট অ্যান্ড লস বা ফাইনাল অ্যাকাউন্ট করা হয় সেটা হচ্ছে বিজনেস কনসার্নের জন্য। সেবা প্রতিষ্ঠানের মেইন লক্ষ্য সেবা, তাদের প্রফিট আর্ন করা তাদের মেইন উদ্দেশ্য নয়। বোঝা গেল কি বললাম? যেমন হাসপাতাল, ক্লাব, বিভিন্ন প্রফেশনে নিযুক্ত ব্যক্তিরা, চার্টার অ্যাকাউন্টেন্ট বা এরা যেভাবে হিসাব রাখে, ডাক্তার, ডাক্তার যদি হাসপাতালে চাকরি করে তাহলে সেটা না, ডাক্তার যদি আলাদা ডিসপেন্সারিতে বসে নিজের মানে প্রফেশনে যুক্ত থাকে, তবে তার এগুলো চার্টার অ্যাকাউন্টের এগুলো হিসাবগুলো, হাসপাতালের হিসাব, ক্লাবের হিসাব, এইগুলো ইনকাম এক্সপেন্ডিচারের আওতায় আসে। বেশিরভাগ ক্ষেত্রে ক্লাব এইগুলোই রাখা হয় ইনকাম এক্সপেন্ডিচার। এবার ইনকাম এক্সপেন্ডিচার কিভাবে করা হয়, কিভাবে করা হয় তার আগে জানতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে রেভিনিউ, রেভিনিউ ইনকাম বা এক্সপেন্সেস, আর ক্যাপিটাল ইনকাম বা এক্সপেন্সেস। এগুলো কাকে বলে? এখানে রেভিনিউ, এক্সপেন্সেস, ইনকাম এগুলোই আসবে, ক্যাপিটাল এক্সপেন্সেস ইনকাম এগুলো আসবে না। যেমন তোদের একটা উদাহরণ দিই, ফাইনাল অ্যাকাউন্ট তো এরকম করিস, তোরা ফাইনাল অ্যাকাউন্টে নেট প্রফিটে কখনো মেশিনারি নিস, মানে প্রফিট অ্যান্ড লসে নিই না, কিন্তু প্রফিট অ্যান্ড লসে ডেপ্রিসিয়েশন নিই, ঠিক আছে? কোনো বিল্ডিং নিই না, কিন্তু বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন নিই, বা বিল্ডিং বিক্রি করে যদি প্রফিট বা লস হয় সেটা নিই ফাইনাল অ্যাকাউন্টে প্রফিট অ্যান্ড লসে। এখানেও সেম জিনিস করতে হবে। রেভিনিউ বলতে যেটা একবার করলে যে খরচটা বা যে ইনকামটা আমার একবারই হয়ে পরের বার আবার করতে হবে, যেমন ট্রেনের টিকিট কাটা, প্রত্যেক দিনই কাটতে হবে, কিন্তু যখন এই মান্থলি হয়ে যাবে সেটা অ্যাসেট হয়ে যাবে। বোঝা গেল? সে একইভাবে বিল্ডিং, বাড়ি, সে বাড়িটা হচ্ছে অ্যাসেট, তাহলে বাড়িটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু বাড়ি বিক্রি করে ইনকাম হবে সেটা ক্যাপিটাল ইনকাম, কিন্তু বাড়ি বিক্রি করে প্রফিট বা লস হবে সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার বা ইনকামের মধ্যে পড়বে, মানে রেভিনিউ ইনকাম। লস হলে রেভিনিউ এক্সপেন্ডিচার, আর বাড়ি বিক্রি করে প্রফিট হলে রেভিনিউ ইনকাম। এবার এখানে রেভিনিউ ইনকামের পার্টটাই আসবে। সোজা কথা, গোল্ডেন রুল করে করেছি, গোল্ডেন রুলে যে নমিনাল অ্যাকাউন্ট, ব্যয় ক্ষতি আয় লাভ, সেই ব্যাপারটা এখানে আসবে। বুঝে গেল? এখানে কোনো প্রফিট সংক্রান্ত বা সরি ব্যবসা সংক্রান্ত যদি ক্যাপিটাল লস হয় বা প্রফিট হয়, মানে প্রফেশন, এখানে ইনকাম এক্সপেন্ডিচারে ক্লাব সংক্রান্ত সেটা আসবে। কিন্তু ক্লাব যদি কোনো অ্যাসেট বিক্রি করলো, বিল্ডিং বিক্রি করলো, বা কোনো কারণে কোনো প্রতিষ্ঠান যদি কোনো গাড়ি বিক্রি করলো, মানে যে চারটা এখন গাড়ি বিক্রি, সেটা আসবে না। গাড়ি কিনলো সেটা আসবে না, কিন্তু গাড়ির উপর ডেপ্রিসিয়েশন আসবে। বুঝে গেল? আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়ে থাকে একটা ক্লাবের, সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট আছে, ফরম্যাট দিয়ে দেবো, ফরম্যাট ছাড়াও যদি অঙ্কটা বোঝা যায় তাহলে বেটার হয়।
কারণ ফরম্যাট মনে রাখলে তোকে মনে রাখতে হবে কি আসে কি না আসে, সেগুলো সেটা দিয়ে দেবো। আর একটা এটা ইম্পর্টেন্ট, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা কি হয়ে থাকে? সাবস্ক্রিপশন মানে একটা ক্লাবের চাঁদা, বুঝে গেল? একটা ক্লাবের চাঁদা। চাঁদা কি তোকে প্রত্যেক মাসে দিতে হবে। প্রত্যেক মাসে তুই যে একটা ক্লাবের মেম্বার হোস, তোকে প্রত্যেক মাসে দিতে হবে। একটা ক্লাবের দিক দিয়ে হচ্ছে, ক্লাবের দিক দিয়ে আমাকে চিন্তা করতে হবে। ক্লাবের দিক দিয়ে চিন্তা করে সাবস্ক্রিপশনটা কি? প্রত্যেক মাসে তার ইনকাম, মানে রেভিনিউ ইনকাম আসবে, বুঝে গেল? আসবে। এইবার এই সাবস্ক্রিপশন এরকম হতে পারে যে কিছু বাকি রয়ে গেল, আবার কিছু সাবস্ক্রিপশন অ্যাডভান্স পেয়ে গেল, হতে পারে এরকম। হয়তো মনে কর রেন্ট, ফাইনাল অ্যাকাউন্টে চিন্তা করে কর, রেন্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার রেন্ট ভাড়া দিলাম, দেখা গেল ওই বছরে 10,000 টাকা ভাড়া, আমি 8,000 টাকা ভাড়া দিয়েছি, রেন্ট 2,000 টাকা বাকি আছে আউটস্ট্যান্ডিং। তাই সেই 2,000 টাকা কি হবে? অ্যাড, যেমন ফাইনাল অ্যাকাউন্টে করতাম না, মনে কর দেখ আউটস্ট্যান্ডিং অ্যাড করতাম। তারপর হচ্ছে প্রিপেড বা অ্যাডভান্স। প্রিপেড বা অ্যাডভান্স, সেটা কি হবে? লেস, বুঝে গেল? দেখ মনে করে দেখ লেস করতাম, তারপর ব্যালেন্স শিটে নিতাম, সেটা পরের কথা। কিন্তু প্রফিট অ্যান্ড লসে বা ট্রেডিংয়ে যেখানেই বল, প্রিপেড থাকলে লেস করতাম, আউটস্ট্যান্ডিং থাকলে অ্যাড করতাম। এখানেও সেই জিনিস করতে হবে, বুঝে গেল? এখানেও সেটা করতে হবে। কিন্তু এবার একটা কথা আছে, ফাইনাল অ্যাকাউন্টে আমরা শুধু করেছি বছরের শেষের আউটস্ট্যান্ডিং বা বছরের শেষের প্রিপেড করেছি তো। যদি বছরের প্রথমে প্রিপেড থাকে বা অ্যাডভান্স থাকে বা আউটস্ট্যান্ডিং থাকে, কি হবে? আমরা কিন্তু ওটা করিনি। মনে করে দেখ, ফাইনাল অ্যাকাউন্ট আমরা কি করেছি? আমরা ফাইনাল অ্যাকাউন্টে করেছি আউটস্ট্যান্ডিং। ফাইনাল অ্যাকাউন্ট আমরা এন্ড অফ দ্য ইয়ার করি, তাহলে আউটস্ট্যান্ডিং ধরে নিই এন্ড অফ দ্য ইয়ার। প্রিপেড কি করি? এন্ড অফ দ্য ইয়ার। কিন্তু এই আউটস্ট্যান্ডিংটাই মনে করি বছরের প্রথমে থাকে, তাহলে কি হবে? আউটস্ট্যান্ডিং যদি বছরের এন্ডে থাকে, প্রিপেড যদি বছরের প্রথমে থাকে, তাহলে কি হবে? সেই ক্যালকুলেশনগুলো আমাদের এখানে আসতে হবে, এখানে আসবে। কারণ একটা ক্লাবে হতেই পারে, ক্লাব টানা একবারে সব টাকা নিতে পারে না, সেবা প্রতিষ্ঠান তো নিতে পারে না, মূল কথা পেতে পারে না। মানে হতে পারে এরকম বছরের শেষে বাকি রেখে দিল, সেটা পরের বছরও বাকি রয়ে গেল। আবার কেউ আবার পরের বছর অ্যাডভান্স এই বছর দিয়ে দিল, পরেরটা আবার অ্যাডভান্স দিয়ে দিল। এরকম হয়তো অনেক মেম্বার সাবলীল বা তারা সক্ষম টাকা দিতে, তারা কি করলো, টাকা অ্যাডভান্স দিয়ে দিল। আবার অনেক মেম্বার দিতে পারছে না, তারা বছরে বছর বাকি রেখে দিচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, ব্যবসার মধ্যে ওরকম করা যায় না এখানে যে এক বছরে টাকা আদায় করতে হবে। এটা ক্লাব যেহেতু সেবা প্রতিষ্ঠান, সেহেতু লোকের সুবিধা অসুবিধা ব্যাপারটা দেখে তারা। এবার ক্লাবের দিক দিয়ে বলছি, এটা সাধারণত বেশিরভাগ ক্লাবের দিক দিয়ে দেয় বলে অঙ্ক। এবার তুই ডাক্তারের দিক দিয়ে চিন্তা কর। এবার তুই বলিস এখন ডাক্তার চশমখোর, গলায় পা দিয়ে টাকা নেই, সেটা অন্য বিষয়। কিন্তু ডাক্তারের এটা মানবিকতা, আমাদের যে টিচিং প্রফেশন, সেখানে মানবিকতা। হ্যাঁ, কিছু টিচার আছে, সেটা অন্য বিষয়। কিন্তু এবার কিছু স্টুডেন্ট গার্জিয়ানও আছে, যা ইচ্ছা টাকা দেয় না, তাহলেও আমরা কিছু করতে পারি না। সেটা বাজার বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি, কি করতে পারবে, তাই না? তো সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেরকমভাবে টাকা আদায় করা যায় না। তার ফলে কি হয়, কিছু টাকা বছর পর বছর বাকি থাকতে পারে। তো সেইগুলো এন্ট্রি করতে হবে এখানে। ফাইনাল অ্যাকাউন্টে কি হয়, 1 বছরের বাকি বা 1 বছরের প্রিপেড যা হোক অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু এখানে 2 বছর হতে পারে, সেটা 1 বছরের বেশি, 3 বছর হতে পারে। তা যে বছর অঙ্ক দেবে আমাকে, সেই বছর কমিশন কি করবো? লেখ রুল অফ সাবস্ক্রিপশন। এটা সাবস্ক্রিপশন আমি লেখাচ্ছি, কিন্তু এটা এক্সপেন্সেস এর ক্ষেত্রেও সেম হবে, কোনো ইনকামের ক্ষেত্রেও সেমই হবে, বাকি বা প্রিপেড। লেখ রুল অফ সাবস্ক্রিপশন। রুল অফ সাবস্ক্রিপশন। এবার তার তলায় লেখ আউটস্ট্যান্ডিং। রুল অফ সাবস্ক্রিপশন নিচে লেখ আউটস্ট্যান্ডিং বলে একটা সাব হেডিং দে, আউটস্ট্যান্ডিং। লিখেছিস আউটস্ট্যান্ডিং লিখেছিস? এবার আউটস্ট্যান্ডিং লিখে
তার নিচে এ দে, এ বা রোমান 1 যা খুশি, এ বা রোমান 1 দিয়ে শুরু কর। যদি কোনো সাবস্ক্রিপশন, এটা এক্সপেন্সেস হতে পারে, কোনো ইনকাম হতে পারে, একই নিয়ম হবে। যদি কোনো সাবস্ক্রিপশন বছরের শেষে আউটস্ট্যান্ডিং থাকে, যদি কোনো সাবস্ক্রিপশন বছরের শেষে আউটস্ট্যান্ডিং থাকে, তবে সেটা ওই ফিনান্সিয়াল ইয়ারেরই বা ইয়ারের মানে আর্থিক বছরে কি ফিনান্সিয়াল ইয়ারের আউটস্ট্যান্ডিং, যা ওই উক্ত সাবস্ক্রিপশনের সাথে অ্যাড করতে হবে, তারপর লেখ বি দিয়ে বা রোমান 2 দিয়ে, যে নাম্বার দিচ্ছিস, দুটো রুল হবে। বি দিয়ে লেখ, যদি কোনো আউটস্ট্যান্ডিং, ইনকাম হতে পারে, এক্সপেন্স হতে পারে, ঠিক আছে, যদি কোনো আউটস্ট্যান্ডিং বছরের প্রথমে থাকে, তবে তা পূর্ববর্তী বছরের আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বোঝাবে, যা পূর্ববর্তী বছরে অ্যাড হয়েছিল, বর্তমান বছরে তাই লেস হবে, ঠিক আছে। এবার লাইক প্রিপেড, আচ্ছা, আউটস্ট্যান্ডিং হয়, নট পেইড হয়, আনপেইড হয়, অ্যাক্রুড হয়, সব মানে এক, বাকি পড়ে গেছে, বুঝা গেল? আউটস্ট্যান্ডিংটা নট পেইড হয়, আনপেইড হয়, অ্যাক্রুড হয়, ওকে। এবার হেডিং মানে সাব হেডিং দিয়ে ওটার নিচে প্রিপেইড, যদি কোনো প্রিপেড বছরের শেষে থাকে, তবে তা পরবর্তী বছরে অ্যাডভান্স প্রিপেড একই, হ্যাঁ, পরবর্তী
বছরের অ্যাডভান্স যা এই বছর পরবর্তী বছরের অ্যাডভান্স যা এই বছর দেওয়া হয়ে থাকে, পরবর্তী বছরের অ্যাডভান্স যা এই বছর দেওয়া হয়ে থাকে, পরবর্তী বছরের অ্যাডভান্স যা এই বছর দেওয়া হয়ে থাকে বা দেওয়া হয়েছে, যা বর্তমান বছরের খরচ বা আয় নয়, তাই বর্তমান বছরে তা লেস করা হবে, তাই বর্তমান বছরে তা লেস করা হবে। তাই তা বর্তমান বছরে লেস করা হবে। বছরে লেস করা হবে। এবার বি দিয়ে লেখ, প্রিপেড বলে এটা আচ্ছা প্রিপেড অ্যাডভান্স এগুলো একই, ঠিক আছে। এবার বি দিয়ে লেখ, যদি কোনো প্রিপেড বছরের প্রথমে দেওয়া থাকে তাহলে তা পূর্ববর্তী বছরে লেস হয়েছিল, বর্তমান বছরে তা অ্যাড হবে, তার মানে ব্যাপারটা কি বলছে দেখ, দিকে দেখা সাবস্ক্রিপশন মনে কর এই বছর 10,000 টাকা আছে। এবার এই বছরের সাবস্ক্রিপশন বলছে আউটস্ট্যান্ডিং এর 2,000 টাকা, তাহলে এই মনে কর 2023-2024 এটা এই বছরে, তাহলে এই বছরের সাবস্ক্রিপশন মনে কর আউটস্ট্যান্ডিং যেটা 2024-2,000 টাকা কি হবে, অ্যাড হবে। একইভাবে লেস আউটস্ট্যান্ডিং কোনটা, এটা মনে করবি এন্ড অফ 2024, এন্ড শেষে, সেটা এই বছরেরই বাকি, বুঝে যাচ্ছে, এই বছরই বাকি। একটা কাজ আমি করছি, খরচ হয়েছে বা ইনকাম যাই বল একই ব্যাপার, ইনকাম খরচ একই ব্যাপার, এই বছর বাকিটা পড়ে আছে, বাকিটা পেলাম না, তা সেটা কি হবে, সেটা এই বছর ইনকাম ধরতে হবে, না এই বছরই খরচ ধরতে হবে, যেটাই ধরে খরচ ইনকাম যেটাই হোক সেটা এই বছরই ধরতে হবে। তাহলে এই বছরের শেষে যদি বাকি থাকে সেটা এই বছর, যদি মনে করি ইনকাম বাকি আছে, তোদের ফিস বাকি আছে, তাহলে সেটা এই মাসেরই ফিস, টোটাল বছর ধরে সেটা এই বছরই ইনকাম। তাহলে এই বছর কি, এবছর হওয়ার কথা, দিতে পারলো না সেটা আলাদা, এই বছর হওয়ার কথা, তাহলে কি হবে, এই বছর অ্যাড করতে হবে। একইভাবে মনে কর আগের বছরে বাকি যেটা আছে সেটা তো আগের বছরে অ্যাড হয়েছিল, তাই না, আগের বছরে বাকি আগের বছর শেষে অ্যাড হয়েছিল, তাহলে এই বছর কি হবে, এই বছর সেই বাকিটাকে যদি আবার অ্যাড ধরি, ডবল ইনকাম দেখিয়ে দেবো, তাহলে কি হবে, লেস। এটা হচ্ছে বিগিনিং অফ 2024, মনে করো 1,000 টাকা, বিগিনিং অফ 2024 মানেই হচ্ছে এন্ড অফ 2023, বুঝে গেল, মানে 1/1/24 বলা থাকবে, তার মানে 1/1/24 মানে সেটা 31/12/23। এবার কথা হচ্ছে ব্যবসা খুলেই কখনো বাকি হতে পারে, তাহলে বছরের প্রথমে বাকি কি করে হতে পারে, ওটা বছরের প্রথমে বাকি না, ওটা আগের বছর বাকি, আগের বছর অ্যাড হয়েছিল, যেটা বছর লেস হবে, আর এই বছরের বাকি সেটা এবছরই ইনকাম বা এবছরই খরচ, এবছর দেখাতেই হবে, অ্যাড হবে। ক্লিয়ার, বুঝে গেলে ওটা কি বলবো। ঠিক একইভাবে প্রিপেড যদি হয়, প্রিপেড হলে প্রিপেড বা অ্যাডভান্স যাই বল 2024 শেষে প্রিপেড পেয়েছে, অ্যাডভান্স 2024 শেষে হয়েছে, যদি এন্ড একই এন্ড, যদি 2024 শেষে হয় তাহলে অ্যাকচুয়ালি সেটা তো 2024 ইনকাম না,
তারপরে অ্যাডভান্স কেউ ইনকাম দিয়ে দিয়েছে বা অ্যাডভান্স কেউ খরচ করে রেখেছে, সেটাতে এই বছরের খরচ বা এই বছর ইনকাম কোনোটাই নয়। তাহলে এবছর কি করতে হবে লিস? বছরের শেষে কেউ যদি প্রিপেড করে বা অ্যাডভান্স করে, তাহলে সে তো বছরের পরের বছরের জন্য অ্যাডভান্স দিচ্ছে, এই বছরের জন্য তো নয়। তার অ্যাডভান্স কথাটা বলবে কেন? ক্লিয়ার কি বলবো? তা অ্যাডভান্স কথাটা বলবে কেন? বোঝা যাচ্ছে তো? যে আমি যদি বছরের শেষে অ্যাডভান্স পাই, তাহলে সেটা তো ওই বছরের অ্যাডভান্স নয়। খরচ হিসাবে যদি করে থাকি, তো সেটা ওই বছরের খরচ নয়, তো পরবর্তী বছরের খরচ। তো পরবর্তী বছরের খরচ এই বছর কি হবে? কাজে লাগবে না, এই বছর হিসাব দেখাবো না, এবার দেখাবো না, শো করবো না, হিসাব দেখাতে হবে, শো করবো না, তাই কি হবে? এবছর খরচ নয় বলে বা এবছর ইনকাম নয় বলে লেস করতে হবে। ক্লিয়ার? একইভাবে যদি মনে কর বছরের প্রথমে প্রিপেড, বছরের প্রথমে অ্যাডভান্স, তাহলে বছরের প্রথমে অ্যাডভান্স কি? ওটা তো অ্যাকচুয়ালি বছরের প্রথমে অ্যাডভান্স আগের বছর দিয়েছিল, আগের বছর শেষে দিয়েছিল, আগের বছর শেষে কি হয়েছিল? লেস। তাহলে এবছর প্রথমে কি হবে? ওটা তো এই বছরের ইনকাম বা এবছর খরচ অ্যাড। তো এখান থেকে চিন্তা কর, চব্বিশে কেউ যদি প্রিপেড করে থাকে, তাহলে সেটা 24-এ করেনি, অ্যাকচুয়ালি করেছে 25-এর, অ্যাডভান্স করেছে, তো 25-এ করেছে, তো 25-এ তো লেস হচ্ছে, 24-এ লেস হচ্ছে, 25-এ তাহলে প্রথমে কি হবে? ওটা তো 25-এরই তো খরচ, 25-এরই তো ইনকাম, তাহলে 25-এ কাজে লাগবে, অ্যাড হবে। এই জন্য বললাম যে বছরের শেষের প্রিপেড যেটা, সেটা লেস হবে, বছরের প্রথমে প্রিপেড দেওয়া থাকলে সেটা অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকুই গন্ডগোল আছে, বাদ বাকি ফরম্যাট আশা করি লাগবে না, ফরম্যাট তাও দিয়ে রাখবো, অসুবিধা হবে না, এটাই বেসিক কনসেপ্ট। ক্লিয়ার?